সাভারে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, গাড়িতে আগুন ভাঙচুর, বেশ কয়েকজন আহত। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত কালামের দাফন আজ নড়িয়ায়, দিশেহারা পরিবার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত 10টি যানবাহন ভাঙচুর ও 5টিতে অগ্নিসংযোগ করে। সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভবনের উপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে সংঘাতের সূত্রপাত। প্রথমে বিষয়টি মীমাংসা হলেও পরে আবারও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যান্টিন ও হলে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এক্ষেত্রে প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকায় ছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষের ঘটনায় শঙ্কিত এলাকাবাসী। এখন আমরা কিছু বুঝে ওঠার আগেই তাদের আক্রমণ চলতেছিল। আমাদের হল থেকে যারাই এদিকে আগে আসতেছে তারাই আহত হইতেছিল তাদের দ্বারা। এই জন্য কেউ আর এদিকে আসতে পারে না প্রতিহত করতে। একপক্ষীয় হামলা হয়েছে এবং সেটা রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ চলছে। এই জন্য তাদের একটা মিউচুয়াল হয়ে যায় ওখানে। তো তারপর ওই ছেলেটা এই মিউচুয়ালটা হওয়ার পরেও সে ড্যাফোডিল ইউনিভার্সিটি যায়, সে জানায় যে এরকম এরকম হয়েছে। যে তারপর তারা পরিকল্পিতভাবে রাত 12টার দিকে এসে আমাদের ইউনিভার্সিটিতে সরাসরি হামলা করে। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু নাই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি, আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন, এগুলো কোনো কিছুই নাই ভাই। আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পোড়াইছে, প্লাস আমাদের মোটর সাইকেলে ভাঙা হয়েছে, ইভেন আমাদের টিচারদের, স্টাফ বাসদের সবকিছুই পুনর্দেব হইতে। জুলাই অভ্যুত্থানের বিরোধিতা এবং ডাকসুর হিসাব ঠিকমতো না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ডাকসুর প্রতিনিধি দল। না হলে আজ আবারও ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 3 দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসু। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসন ভবনও ঘেরাও করেন। ডাকসুকে প্রশাসন পুরোপুরি সহায়তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। 3 দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসু নেতারা। তাদের দাবি হলো হল সংসদ এবং ডাকসুর সব হিসাব বুঝিয়ে দেয়া, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন। আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত 10টি যানবাহন ভাঙচুর ও 5টিতে অগ্নিসংযোগ করে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, যে সংঘর্ষ এবং ভাঙচুর হয়েছে এটার ব্যাপকতা আসলে কত, এবং সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত ওই জায়গার পরিস্থিতি কেমন রয়েছে? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর কিন্তু একটি সংঘর্ষ চলে এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ চালায়, এমনটি তারা সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে কিন্তু জানিয়েছেন। আমি যদি একটু ধ্বংসের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু ভোরে সকালে ধ্বংসের সারা রাতভর চলা ধ্বংস অনেকটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আমার পেছনে যে একটু দেখানোর চেষ্টা করি,
সিটি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের বাস ছিল, সিটি বিশ্ববিদ্যালয়ের সামনে রাখা প্রায় 4টি বাস এবং বেশ কয়েকটি গাড়ি, মোট 10টি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এবং সিটি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন এবং যে ক্যান্টিন, শিক্ষার্থীদের হল, এসবগুলোতেও কিন্তু হামলা চালানো হয়। আমি একটু সামনে থেকে আপনাদের ধ্বংসের চিত্রটি দেখানোর চেষ্টা করি। এই যে এই যে বাসগুলোতে যে আগুন দেওয়া হয়, এটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই পানি দিয়ে কিন্তু নেভায়। এটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কোনো সারা পায়নি। তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা কিন্তু রাতে বারবার পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বারবার কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ সহ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের কোনো সাহায্য করা হয়নি। এর ফলে কিন্তু যে আমরা এখানে ঘটনাটি দেখতে পাচ্ছি যে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছিল, সেই বাসগুলো কিন্তু অনেকটা নিজে থেকেই নিভে গিয়েছে। এবং বাসে আগুন দেয়া ছাড়াও এখানে শিক্ষকদের জন্য বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল, যেগুলোতে শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা যাতায়াত করতেন। সেই গাড়িগুলো কিন্তু নির্মমভাবে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। শুধু যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেই কিন্তু তারা হামলাকারীরা শান্ত হয়নি, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে প্রবেশ করেও কিন্তু তাদের উপর আক্রমণ করেছে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরা ভোর পর্যন্ত কিন্তু এই এলাকায় প্রবেশ করার কোনো রকম সুযোগ ছিল না, কারণ পরিস্থিতি এতটাই থমথমে ছিল। আমরা 4টার পরে 4:30-5টার দিকে কিন্তু এই এলাকায় এসে পৌঁছাই এবং এসে এখানে শিক্ষার্থী, শিক্ষক সবার সাথে কথা বলে যে জিনিসটি জানতে পারি, গতকাল রাতে 8টা থেকে 9টার দিকেই সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উপর থেকে অনিচ্ছাকৃতভাবে থুতু ফেলায় এবং সেই থুতুটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে পড়ে, যেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত হয়। এর পরেও কিন্তু তাদের দুইজনের মধ্যে অনেকটা মীমাংসিত হয়ে গেলেও কিন্তু ঘটনাটি পরে কিন্তু একটু সহিংসতায় রূপ নেয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে হামলার ভয়াবহতা এতটাই ভয়াবহ যে তারা যে সিটি বিশ্ববিদ্যালয়ের যে দেয়াল, সে দেয়াল পর্যন্ত কিন্তু ভেঙে ফেলেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। আরেকটু যদি আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করি, আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে প্রশাসনিক ভবন আছে এবং বিশ্ববিদ্যালয়টি 5 তলা ভবন, যেই সম্পূর্ণ প্রত্যেকটি তলাতেই কিন্তু আমরা দেখেছি যে ধ্বংসযজ্ঞ তারা কিন্তু হামলাকারীরা চালিয়েছে। আমরা একটি তথ্য দিয়ে রাখি, তাদের প্রশাসনিক ভবনের নিচতলায় কিন্তু শিক্ষার্থীদের বেতন এবং অন্যান্য যে ফি গুলো নেওয়া হয়, অ্যাকাউন্ট সেকশন যে আছে, অ্যাকাউন্ট সেকশনের পাশে কিন্তু একটি ব্যাংকও আছে, যে ব্যাংকটি হচ্ছে মধুমতি ব্যাংক। সেই ব্যাংকটিও কিন্তু ভাঙচুর করা হয় এবং সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার সহ মূল্যবান জিনিস কিন্তু নেওয়া হয়েছে বলে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং আমরা এসে এখানে যেটি দেখতে পেয়েছি যে আমরা একটা ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছি। আসলে পুলিশের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তো পুলিশের এক্ষেত্রে বক্তব্য কি? তারা কেন নীরব ভূমিকা পালন করলেন বা কোনো কার্যক্রম তারা কেন চালালেন না? আমরা এখানে এসেছি ভোর 4টায়, এখন বাজে 7টা, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। আমরা কিন্তু এখনো পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি লক্ষ্য করতে পারিনি। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন, তারা গতকাল রাতে যখন এই হামলাটি চালানো হয়, তাদের পক্ষ থেকে বারবার 999 সহ যোগাযোগের ব্যবস্থাগুলো ছিল, তারা কিন্তু যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা সাড়া পায়নি। আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা যে রুমটিতে আছি সেটি হচ্ছে প্রফেসর মীর আক্তার হোসাইন, যিনি হচ্ছেন সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তার রুমটিতেও কিন্তু রেজিস্ট্রার স্যারের রুমটিও কিন্তু সম্পূর্ণভাবে
ভেঙে তছনছ করা হয়েছে। এই যে এখানে যে তার বসার টেবিল ছিল, আলমারি সহ ল্যাপটপ এবং সম্পূর্ণ জায়গায় কিন্তু ভেঙে চুরে একদম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এমনকি নামাজ পড়ার যে জায়নামাজটি ছিল আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি কিন্তু পড়া আছে। মূল্যবান যে নথি ছিল বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু দাবি করছেন মূল্যবান নথিগুলোও কিন্তু তারা নিয়ে গিয়েছেন, তাদের সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলোও কিন্তু যারা হামলাকারী আছেন তারা কিন্তু নিয়ে গিয়েছেন। এখানে যদি আমরা একটু ভিসি স্যার এবং প্রো ভিসি স্যারের কক্ষ দেখানোর চেষ্টা করি, সবগুলো কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে আপনি যদি দেখেন ধ্বংসযজ্ঞ কতটা ভয়াবহ, সিলিং ফ্যান পর্যন্ত কিন্তু দুমড়ে মুচড়ে দেয়া হয়েছে। যারা হামলাকারী ছিল রাত 11টা থেকে কিন্তু দফায় দফায় থেমে থেমে কিন্তু হামলা চালানো হয় এবং শুধুমাত্র যে প্রশাসনিক ভবনে হামলা চালানো হয় এমনটা না, তাদের আবাসিক হল, ক্যান্টিন সহ যতটুকু যেসব জায়গায় হামলাকারীরা পৌঁছাতে পেরেছেন সব জায়গাগুলোতে কিন্তু হামলা করেছেন। দেয়ালে কিন্তু এখনো রক্তের চিহ্ন দেখা যাচ্ছে, যে যারা আহত হয়েছেন তাদের রক্তের চিহ্ন কিন্তু এখনো স্পষ্ট দেয়ালে লেগে আছে। আমরা যদি একটু ভিসি স্যার এবং প্রো ভিসি স্যারের রুমের ধ্বংসযজ্ঞ দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রো ভাইস চ্যান্সেলর স্যারের রুম, যিনি ডক্টর কাজী শাহাদাত কবির, তার রুমেও কিন্তু হামলাকারীরা এসে ব্যাপকভাবে ভাঙচুর এবং হামলা চালিয়েছেন। শুধুমাত্র ভিসি প্রো ভিসি স্যারের রুম নয়, যে ভবনটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিভিন্ন কক্ষে আসলে ভাঙচুর ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছি। তো একটু জানাবেন যে এই বিষয়ে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, কিছু জানা গেছে কিনা এই বিষয়ে? এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, সার্টিফিকেট, ল্যাপটপ সহ মূল্যবান জিনিস কিন্তু লুট হয়েছে, এমনটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের জানাচ্ছিলেন। এখনো কিন্তু এখানে রাতভর যারা আবাসিক শিক্ষার্থী ছিলেন সিটি বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু হলগুলোতে অনেকটা আতঙ্ক নিয়ে অবস্থান করছিলেন। যখন এই হামলা অনেকটা থেমে যায় তখন কিন্তু তারা সকালের ভোরের আলোতে বেরিয়ে আসে এবং তারা তাদের বিশ্ববিদ্যালয়ের নির্মম চিত্র দেখে অনেকটাই কিন্তু আবেগে তারা কিন্তু অনেকে কিন্তু আমরা দেখেছি আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সিটি বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। অন্য আরেকটি যে বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল, সেখানে কি কোনো সংঘর্ষ হয়েছে বা সেখানে কি কোনো হামলা চালানো হয়েছে কিনা? এই হামলায় কিন্তু তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যারা বর্তমানে সাভার এনাম মেডিকেল সহ আশেপাশের আরো হাসপাতালে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু মেঝেতে ছড়িয়ে আছে বিভিন্ন বই এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষকদের ছবি। আমরা যদি এই চিত্রটির কথা বলি এবং প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে কেউ কথা বলেনি। পুলিশ, আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি, পুলিশ সহ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হতে পারেনি। আমরা কিছুক্ষণ পর যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল বর্তমানে সিটি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। আগামী বছরের প্রাথমিকের বই ছাপানোর কাজ চললেও মাধ্যমিকের কাজ শুরুই করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। দরপত্র সংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। এছাড়া পতিত সরকারের ঘনিষ্ঠ অনেকেই দায়িত্ব পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে ছাপার কাজ। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী বছরের জন্য ৩১ কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক স্তরের পাঠ্য বই ৮.৫ কোটি ও মাধ্যমিকে ২.২ কোটি। প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হলেও এখনো মাধ্যমিকের কাজ শুরু হয়নি।
অন্যদিকে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বই ছাপানোর কাজ নিয়ে ছাপার মানে সন্দেহ তৈরি করেছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। এ অবস্থায় মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নির্দিষ্ট সময়ে বই পৌঁছানো ও ছাপার মান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ক্রিয়াগত যে জটিলতা শুরু হয়েছে, এই জটিলতার অবসান না হলে পরে সময় মতো বই যাওয়ার সম্ভাবনাটা খুব কম। আমি মনে করি এনসিটিভি সরকারকে এবং মন্ত্রণালয় এটার গুরুত্ব দিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত দেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিভিতে একদিকে যেমন স্বৈরশাসনের সুবিধাভোগী ব্যবসায়ীরা কাজ করছেন, অন্যদিকে সুবিধাভোগী কর্মকর্তারাও বহাল তবিয়তে। ছাত্রদল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এনসিটিভির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরীর পদত্যাগ চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তিনি বই ছাপানো কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব কারণে কাটছে না সংকট। এনসিটিভি একটা ন্যাশনাল প্রতিষ্ঠান, সেখানে যদি এরকম খুব খারাপ অভিযোগ আসে তাহলে ডেফিনেটলি সরকারের উচিত হবে ওই জায়গা থেকে ওনাদেরকে আপনার সরিয়ে নিয়ে ওনাদের বহু জায়গা আছে ওনাদেরকে সেখানে দেখ এনসিটিভিতে যোগ্য মানুষ নিয়োগ দেওয়া হোক বা রিপ্লেস করা হোক অথবা ডেপুটেট করা হোক। এনসিটিভি অবশ্য বরাবরের মতোই বলছে নির্দিষ্ট সময়ে বই ছাপানোর কাজ শেষ হবে। আমাদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে সমস্ত প্রেসগুলি, এবং এই প্রেসগুলি চুক্তির পরিপ্রেক্ষিতেই তারা কাজগুলি শুরু করে দিচ্ছে। সুতরাং আমরা নির্দিষ্ট সময় অবশ্যই আমরা বইটাকে দিতে পারবো, যেহেতু ফেজ ওয়াইজ কাজ চলছে। আমার প্রাইমারির কাজের মধ্যে ডান হয়ে গেছে। বই ছাপানোর দরপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণেও সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের নিচে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানতলী আইলপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার রাত ৮টার দিকে তার মরদেহ শ্বশুরবাড়িতে নেওয়া হলে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। স্বজনরা জানান কালামের প্রথম জানাজা পাঠানটুলিতে সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ নিজ জেলা শরীয়তপুরের নড়িয়ায় নিয়ে আরেকটি জানাজা হবে। এরপর সেখানেই তার দাফন হবে। আজাদ নড়িয়া উপজেলার মুক্তারের চর এলাকার ঈশ্বর কাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলিতে থাকতেন। দুর্ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায় দিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। আমার বোনের মোবাইলে ফোন দিছে, পরে আমার কাছে যে ছোট ছোট বাচ্চা, আর আমার বোনজি মনে করেন শুধু হবে তরুণ, 4 বছর 4.5 বছর ধরে বিয়ে হয়েছে, ওর বেশি দিন হয়নি। সকলেরই দাবি ওনার পরিবারের একটা ভরণ পোষণের দায়িত্ব, ওনার ওয়াইফের একটা চাকরি, তার সন্তানদের পড়াশোনা এবং সবসময় লেখাপড়ার যে একটা খরচের দায়িত্বটা সরকার গ্রহণ করুক। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে এক পথচারী নিহত হয়েছে। তার পরিবারের এক সদস্যকে মেট্রো রেলের চাকরি ও 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার দুর্ঘটনায় স্থল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। রোববার বেলা 12:20 ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে পড়ে। এতে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চলাচল। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ও সেনাবাহিনী। কেমন যেন একটা বিকট শব্দ, তারপর এখানে লোক টোক সব জড়াই গেছে, জড়াই যাওয়ার পর তারপর মানুষটারে আর কি এখানে করছে, ওই যে লাশটা আর কি। ঘটনার পরপরই সেখানে হাজির হন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে, কারোর গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা হয়েছে কেন এটা তো ইনভেস্টিগেশনে আগে বলতে পারবো না, এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে এখন। এটার যে রিমিডিফিকেশন আছে, যেটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, ওটাই দেখতেছি আমরা। ইঞ্জিনিয়ারিং এক্সপার্টও আনতেছি বাইরে থেকে। দুপুরে ঘটনাস্থলে যান রেলপথ উপদেষ্টা। ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরি ও 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন তিনি। বলেন দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে, এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে
চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। মেরামতের পর বেলা ৩টা থেকে মেট্রো রেল চলাচল শুরু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে শুরু হয় যাত্রী চলাচল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। চলছে প্রস্তুতি। অন্যদিকে স্বতন্ত্রভাবে লড়তে চান তৃণমূল বিএনপির মহাসচিব ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এই প্রেক্ষাপটে কিংস পার্টি ছাড়া কোনো রাজনীতি হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৩ নির্বাচনে বেশ দৌড়ঝাঁপের জন্য আলোচনায় এসেছিল কয়েকটি দল। কিংস পার্টি হিসাবে পরিচয় পেয়েছিল তারা। অভিযোগ আছে তারা কাজ করেছে নির্বাচনকে বিতর্ক থেকে সরিয়ে বৈধতা দেওয়ার জন্যে। বলার অপেক্ষা রাখে না, নির্বাচনের পর আলোচনা থেকে ছিটকে পড়ে দলগুলো। আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি, তারা আমাদের নিবন্ধন দিয়েছে। এর পেছনে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা এটা তারা বলতে পারবে। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। ওই নির্বাচনে দলীয় প্রতীকে ঢাকা ১৭ আসনে এমপি হন দলটির সভাপতি এস.এম. আবুল কালাম আজাদ। আমাদের টার্গেট ছিল এবার ১০০ আসনে আমরা নির্বাচনে প্রার্থী দেব, কিন্তু এই জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর পরে আমাদের মনে হলো যে না, এটা একটু আমরা বাড়াই, দেখি আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলি। এদিকে ২০২৪ সালে আমি বনাম ডামি ভোটে অংশ নেয় ২০২৩ সালে নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপি। ১৩৩টি আসনের কোনোটিতেই জয় পায়নি দলটি। উল্টো অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তবে আগামী নির্বাচনে ভিন্ন পরিকল্পনা রয়েছে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকারের। গণমানুষের একটা চেতনার সৃষ্টি হয়েছে, তখন আমার নির্বাচন করার ইচ্ছা আছে। কারণ আমি তো স্বতন্ত্র খারে অনেক ভোট পেয়েছি, এ তো রেকর্ড। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম যে মানুষ তো এই পর্যন্ত বলতে পারে না, আপনাদের কাছে কোনো রিপোর্ট নাই যে আমি এই কোথাও গিয়া ২ নম্বর করে টাকা কামাইছি, চাঁদাবাজি করছি। বিএনএফ ও তৃণমূল বিএনপির নেতারা দাবি করছেন আগেও তারা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচন করেছেন, এবারও তাদের উদ্দেশ্য একই। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শনি ও রবিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সহ 7টি পদে ১১৫ জনকে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল শুক্রবার। পরীক্ষার্থী ছিলেন প্রায় ১৫,০০০। তবে পরীক্ষার আগেই দেখা যায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসা থেকে বের হচ্ছেন বেশ কিছু চাকরি প্রার্থী। সাংবাদিকরা কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যান তারা। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সে করে একটি ক্লিনিকে জড়ো করা হয় তাদের। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে কৌশলে একই এলাকার আরেমোর বাসায় সরিয়ে নেওয়া হয় চাকরি প্রার্থীদের। ওই বাসায় ২৫ থেকে ৩০ জনের রহস্যজনক প্রবেশ ও বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরীক্ষা এখানে প্রশ্ন আসবে আমাদের, পরে কালকে পরীক্ষা। অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করে এখানে মনে করেন পরীক্ষা দিতে আসি, তাহলে আমাদের মেধার ইয়েটা কোথায় গেল? দেশে এখনো যেমনটি হয় এই প্রেক্ষাপটে, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে এই প্রেক্ষাপটে হবে এটা বিশ্বাস করতে পারছে না। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরদিন আবার ওই অফিসে ঘেরাও করে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পুনরায় নিয়োগ পরীক্ষা নিতে হবে, সেটা সুষ্ঠুতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়। সারা দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব, কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে
মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে যে না হয়তো ফাঁস হয় নাই কিন্তু সে অন্য একটা প্রতারণা আশ্রয় নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে অবশ্যই স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলনুল্লাহ, এই অভিযোগ পাওয়ার পর তো নিয়োগ কার্যক্রম স্থগিত হয়েছে, অভিযুক্তর কি বলছেন এই বিষয়ে, তার কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন তার সাথে যে দেখা করলেন এই চাকরি প্রত্যাশীরা বা পরীক্ষার্থীরা, এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন? আসলে আপনি যেটা বলছিলেন, আমি ওই যে চিকিৎসক তার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি, তবে আমার সাথে কথা না বলে তিনি কয়েকটি গণমাধ্যমের সাথে নিজে ছাপাই গিয়ে যেটি বলেছেন সেটি হলো যে এই যে নিয়োগ কার্যক্রম, ওই যে বাড়ি থেকে যে শিক্ষার্থীরা বেরিয়েছে ওই 5 তলা বিশিষ্ট বাড়িটিতে সে তার বড় ভাই সহ তার ফ্যামিলির অনেকে দাঁড়ায় এবং থাকে, এবং ওই যে বাড়ি সেই বাড়ির কয়েকটি ফ্লোরে কিন্তু আপনার ম্যাচ রয়েছে। তো তিনি বলতে চেয়েছেন যে এই ম্যাচে কিন্তু এই ছেলেপেলেরা উঠেছিল এবং এই পরীক্ষার সময় তারা বেরিয়ে গেছে, এইটি হলো তার বক্তব্য। তো আসলে যারা এই আন্দোলন করছে তারা বলছে যে একটি ম্যাচে কিভাবে নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে এবং অ্যাম্বুলেন্সে কেন তারা এই রাতের অন্ধকারে এখানে আসলো, এইরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু এখন এই কুষ্টিয়া জেলা জুড়ে। আর আপনি জানেন যে এটি কিন্তু এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। আপনি জানেন যে শুক্রবারে এই পরীক্ষাটি হয়েছে, শুক্রবার সকালে এই সাংবাদিকদের করা এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তারপরে শনিবারে কিন্তু বিক্ষুব্ধ যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এসে এই আমার পিছনে যে সিভিল সার্জন, এই সিভিল সার্জন অফিসের মূল যে ফটক, এই মূল ফটকে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে। এরপরে কিন্তু রবিবার সারাদিনই প্রায় এই সিভিল সার্জনকে অবরুদ্ধ করে রাখা হয়। বিকেলের দিকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় কিন্তু এই আন্দোলনকারীরা 3 দিনের আলটিমেটাম দিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু এই স্থান ত্যাগ করে। এখন আন্দোলনকারীদের একটাই দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেই সাথে এই যে পরীক্ষা, এই পরীক্ষাটি সাময়িক স্থগিত না, এটিকে বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। প্রায় 3000 কোটি টাকা আয়ের পরও মাশুল বৃদ্ধি করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়। এর বাইরে বিশ্বব্যাপী অর্থনৈতিক নানা সংকটময় পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কার্যকর করা হয় 15 অক্টোবর থেকে। এতে মাশুল বেড়েছে গড়ে প্রায় 41%। এর মধ্যে 18টি খাতে 60% বেশি, 17টি খাতে 20 থেকে 59% এবং 19 খাতে 20% পর্যন্ত ট্যারিফ বেড়েছে। জাহাজের প্রবেশ ফি, পাইলটের চার্জ, লোডিং আনলোডিং চার্জের মতো কিছু সেবায় মাশুল বেড়েছে 56 থেকে 100%-রও বেশি। শুরু থেকে মাশুল বাড়ানোর আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছে 2024-25 অর্থবছরে বন্দরের লাভ 2912 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে এভাবে মাশুল বাড়ানোর পেছনে বিশেষ গোষ্ঠীকে খুশি করা হচ্ছে বলেও মনে করছে ব্যবসায়ীরা। 41% যেটা বলছে এটা সত্যি নয় কথা। অনেক ক্ষেত্রে 400%, 500%, 800%, 1000% পর্যন্ত বাড়ানো হয়েছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে এমনিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। দেশের রপ্তানি ক্রয় আদেশ কমেছে। এই অবস্থায় বন্দরে মাশুল বৃদ্ধি নতুন করে বেকায়দায় ফেলেছে তাদের। দেশের অর্থনীতি যেখানে অনেকটা মন্থর গতি চলছে, এরকম একটা অবস্থায় লাভজনক একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, এই বন্দরের ট্যারিফ কেন বাড়ানো হলো সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমদানিতে যেভাবে এটার উপর এফেক্ট করবে, রপ্তানিতেও কিন্তু একইভাবে এটার উপর এফেক্ট করবে। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। বন্দর ছাড়াও মাশুল বাড়িয়েছে 21টি বেসরকারি ডিপো। এসব ডিপোতে 36 ধরনের আমদানি ও শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়ে থাকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। জনবলের অভাবে ৩ বছরেও চালু হয়নি শেরপুর জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। ফলে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অনেককে চিকিৎসা নিয়ে যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। কোভিডের সময় 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আইসিইউ ও সিসিইউ ইউনিট। 2022 সালের নভেম্বরে ইউনিট দুটি উদ্বোধন করা হলেও লোকবলের অভাবে এখনও চালু করা যায়নি। ইউনিট দুটিতে ভেন্টিলেটর, 10টি করে 2 ইউনিটের জন্য 20টি বেড সহ সব ধরনের যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়। তবে দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকায় ধুলো পড়ে নষ্ট হওয়ার পথে আধুনিক এসব যন্ত্রপাতি। এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। কাম কাজ করে রাখিয়ে দিয়েছে, রাখিয়ে দেওয়ার পরে মনে করেন যে এটা কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, সিস্টার নাই, জলবল নাই। আইসিইউ তো আমাদের অনেক মুমূর্ষ রোগীগুলা সেবা পাওয়ার কথা, সেই সেবা তো আমরা পাচ্ছি না। আইসিইউ আজ পর্যন্ত চালু হয়নি। সদর হাসপাতালে আপনার সবকিছু আছে, সবকিছু থাকার পরও আমরা চিকিৎসা পাইতেছি না। আমরা গরিব মানুষ, পাড়ায় দেয় মমিষির। ইউনিট দুটি চালু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। লোকাল অভাবের জন্য ওই মেশিনগুলো চালু করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক মহোদয়কে বলছি যে আপনার কি কি প্রয়োজন সেই তালিকাটা দিলে আমরা মন্ত্রী এটা পাঠাবো। মন্ত্রী এই জন্য আমাদের চিঠি দিয়েছেন যে কি কি প্রয়োজন সেটা জানানোর জন্য। এই মুহূর্তে এটা আমরা সমাধান না পেলেও হয়তো আগামী 1-2 মাসের মধ্যে এটা সমাধান চলে আসবে। শেরপুরের 5 উপজেলা ছাড়াও জামালপুরের 2টি এবং কুড়িগ্রামের 2 উপজেলা সহ মোট 9 উপজেলার 20 লাখ মানুষ এই হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, এত দীর্ঘ সময় আইসিইউ এবং সিসিইউ ইউনিট চালু না হওয়ার পিছনে কি ব্যাখ্যা বা অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কোন কোন ক্ষেত্রে আসলে জনবলের অভাব রয়েছে এবং রোগীদের দুর্ভোগের বিষয়টিও জানাবেন। হ্যাঁ, আপনার দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা এবং ব্রহ্মপুত্র নদীর উত্তর প্রান্তে যে শেরপুর জেলার 5টি উপজেলা, পাশাপাশি জামালপুরের বক্সিগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর অঞ্চলে বৃহৎ অঞ্চলের মানুষের অন্ততপক্ষে 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হলো শেরপুর জেলা হাসপাতাল। আমি যদি আপনাদেরকে বলতে চাই যে এই এলাকার যে এই বৃহৎ অঞ্চলের মানুষের একমাত্র এবং বৃহৎ ভরসা হলো শেরপুর জেলা 250 বেডের এই হাসপাতালটি। কিন্তু এখানে লোকবলের অভাবে এই হাসপাতালটি মূলত পরিচালিত হচ্ছে 100 বেডের হাসপাতালের যে জনবল কাঠামো রয়েছে এই জনবল কাঠামোর কারণে। এবং এরই মধ্যে কিন্তু 2022 সালের নভেম্বর মাসে যে এই শেরপুর জেলা 250 বেডের যে হসপিটাল, এই হসপিটালে আইসিইউ এবং সিসিইউ যে 2টি ইউনিট চালু করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু সব ধরনের যন্ত্রপাতি রয়েছে এবং মানুষের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই আইসিইউ এবং সিসিইউ রুম দুটি কিন্তু আসলে ইউনিট দুটি কিন্তু চালু করার মতো সব ধরনের ব্যবস্থা তারা এখানে রয়েছে, কিন্তু শুধুমাত্র জনবলের অভাবে এই ইউনিট দুটি চালু করা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে স্থানীয় কর্মকর্তারাও জানিয়েছেন। ইতিমধ্যে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বারবার চিঠি দেওয়া হচ্ছে, এর মধ্যে একাধিকবার মিটিংও করা হয়েছে। এখানে এই এলাকার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবার দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু আন্দোলন পর্যন্ত হয়েছে। এখন পর্যন্ত আসলে এই ইউনিট দুটি চালু করা যাচ্ছে না শুধুমাত্র লোকবলের অভাবে, যে কারণে কোটি টাকার যে যন্ত্রপাতি রয়েছে এই যন্ত্রপাতিগুলিও কিন্তু আসলে অকেজো হয়ে যাওয়ার পথে। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, যা অন্ততপক্ষে টেকনিশিয়ানও যদি থাকে তারপরও তারা চেষ্টা করে দেখতে পারতেন যে এই ইউনিট দুটি চালু করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এই ইউনিটগুলো চালু করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি যে এই যে একটা প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখানে আসলে লোকবলের অভাবে শুধুমাত্র আইসিইউ এবং সিসিইউ ইউনিট নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই জায়গায় আসলে স্বাস্থ্যসেবা থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে। শেরপুর জেলা সদর হাসপাতালের জনবল সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। সরকার হিমাগার থেকে আলুর দাম 22 টাকা কেজি ঠিক করে দিলেও তা মানা হচ্ছে না, বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। আবার সরকার 50,000 টন আলু কেনার ঘোষণা দিলেও 2 মাসে তা বাস্তবায়ন হয়নি। দাম না পেয়ে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা।
চলতি মৌসুমে চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হয়, ফলে দাম কমে যাওয়ায় লোকসানে পড়তে হয় কৃষককে। এমন পরিস্থিতিতে আগস্টের শেষে হিমাগার গেটে প্রতি কেজি আলুর মূল্য 22 টাকা নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে 50,000 টন আলু কেনার কথাও জানায় মন্ত্রণালয়, কিন্তু এসব ঘোষণা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হিমাগারে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 9 থেকে 11 টাকায়। উৎপাদন খরচ না ওঠায় চরম বিপাকে কৃষক। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। 22 টাকা রেট দেওয়ার আগে টুকটাক সময় বেচছিলাম 16 টাকা 17 টাকা, এখন রেটের পরে অনেক পড়ছে 10 টাকা। আমরা যে পরিমাণ লোন দিছি আঙ্গুল এই লোনের কি হবে আর এই মনে করেন যে ব্যাংকের কি হবে। কৃষক একটা আশাই ছিল যে হয়তো 22 টাকা কেজি হলে কৃষক উপকৃত হবে, হয়তো লসের থেকে বাঁচবে, কিন্তু কৃষক এখন নিরাশা হয়ে গেছে। কৃষকদের সুরক্ষায় সরকারের আলু ক্রয় সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি হিমাগার মালিক সমিতির। পাশাপাশি আগামী মৌসুমে চাষিদের জন্য বিশেষ প্রণোদনা চাই তারা। এটাকে কনজিউম করার একটা ব্যবস্থা করব। সরকার 50,000 মেট্রিক টন আলু কিনে নিবে কৃষকদের কাছ থেকে সরাসরি, এরকম একটা ডিক্লারেশন এসেছিল এবং একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল কোল্ড স্টোরেজ গেটে, যেটা ছিল 22 টাকা। তো আনফর্চুনেটলি দুটার মধ্যে একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন আসলে হয় নাই। হিমাগার মালিক সমিতির তথ্য মতে দেশে 340টি হিমাগারে বর্তমানে প্রায় 12 লাখ টন আলু অবিকৃত রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযান মালিকরা। তবে কর্তৃপক্ষের দাবি, আইনি জটিলতায় মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযান। কয়েক হাজার নৌকা ও ট্রলার পড়ে আছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে। একই চিত্র কদমতলা কৈখালী স্টেশনেও। বিভিন্ন সময় অবৈধভাবে বনে ঢুকে পড়ায় বন বিভাগের অভিযানে জব্দ করা হয় 3000-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব নৌযান। রক্ষণাবেক্ষণ কিংবা নিলামে দেওয়ার উদ্যোগ নেই বন বিভাগের, বলছেন মালিকরা। আমাদের নৌকাগুলো মানে রেঞ্জের ফরেস্টরা ধরে নিয়ে যায়। যদি এই নৌকাগুলো যদি আমাদের ছেড়ে দিত তাহলে আমাদের খুব উপকার হতো, কারণ আমাদের নৌকাগুলো তৈরি করতে বহুত টাকা খরচ হয়। নিলাম যে হারে সরকারিভাবে হয় এইভাবে যদি দেয় তাহলে আমাদের পক্ষে নৌকাগুলো নিলে আমাদের সুবিধা। নৌকাগুলো তো ছাড়ে না, আবার কেস চলে 5-7 বছর। এইভাবে যদি থাকে তাহলে তো গরিব মানুষ কেউ আসবে না। এদিকে বন বিভাগের কর্মকর্তা বলছেন নৌযানগুলোর ভাগ্য আদালতের হাতে। অলরেডি আমরা মামলার সাথে আদালতে সোপর্দ করি। আদালতের এখন এখতিয়ার আছে যে এই জব্দকৃত মালামালগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে। এগুলো কি নিলাম হবে, অথবা এগুলো কি জিম্মায় দেওয়া হবে, অথবা এগুলো কি সরকারি বাজেয়াপ্ত হিসেবে ঘোষণা হবে, সেগুলো আদালত একটা আদেশ দিয়ে থাকেন, নিষ্পত্তি যেগুলো হয়ে থাকে। সুন্দরবনগামী নৌকার দাম আকার ভেদে সর্বনিম্ন 40,000 থেকে 50,000 টাকা, আর মাঝারি আকৃতির একটি নৌকার দাম অন্তত 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, আর ইঞ্জিন চালিত ট্রলার কিনতে খরচ 10 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।